আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশিদের জন্য ওমরার ভিসা বন্ধ করা হয়নি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্ট জব্দের আদেশ। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের তাণ্ডব, নিহত বেড়ে ৩৪২ এবং ভারত বাংলাদেশ ম্যাচ 50-50 মন্তব্য কাবরেরা। এবার বিস্তারিত। শুরুতে জাতীয় প্রসঙ্গ। বাংলাদেশিদের জন্য ওমরার ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ের ওমরা ভিসা জটিলতা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এদেশে ওমরার যাত্রীদের ভিসা দেওয়া হচ্ছে না, এই বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকাস্থ সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয় বলে জানান ধর্ম উপদেষ্টা। প্রথমে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। পরে ১৩ মার্চ এই মন্ত্রণালয়ের সচিব ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ঢাকাস্থ সৌদি দূতাবাসের রাষ্ট্রদূতকে একটি পত্র প্রেরণ করেন। পত্র প্রেরণের পাশাপাশি ধর্ম সচিব ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে অব্যাহতভাবে টেলিফোনে ও মোবাইলে যোগাযোগ রক্ষা করে চলেছেন। চলতি বছর সৌদি কর্তৃপক্ষ মার্চ মাসের প্রথম সপ্তাহ হতে বাংলাদেশিদের ওমরা ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয়। ওমরা ভিসা প্রদান বন্ধ হওয়ায় বাংলাদেশের ২০,০০০ অথবা ৩০,০০০ ওমরা যাত্রী এবছর রমজান মাসে ওমরা পালনে যেতে পারছেন না। হাবের পক্ষ হতে আমাদেরকে তথ্য জানানো হয়েছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, এদেশের ওমরা যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না এই বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ঢাকাস্থ সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়। প্রথমে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়টি মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। পরবর্তীতে ১৩ মার্চ ২০২৫ তারিখে মন্ত্রণালয়ের সচিব মহোদয় ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ঢাকাস্থ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতকে একটা ডিও পত্র প্রেরণ করেন। পত্র প্রেরণের পাশাপাশি আমার সচিব মহোদয় ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে অব্যাহতভাবে টেলিফোন ও মোবাইল যোগাযোগ রক্ষা করে চলেছেন। মান্যবর সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। তিনি আরও জানিয়েছেন, সৌদি ওমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, তাহলে সে দেশের হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশি ওমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। প্রকৃতপক্ষে বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি মর্মে সৌদি রাষ্ট্রদূত আমার সচিব মহোদয়কে নিশ্চিত করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার, তার বোন রেহেনা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১ ব্যাংক হিসেবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা জব্দ করা হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তার ছোট বোন শেখ রেহেনা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসেবের ৩৯৪ কোটি ৬০ লাখ ৭৩ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে। দুদকের আবেদনে বলা হয়, উল্লেখিত ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১ হিসাবের অস্থাবর সম্পদগুলোর অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করেছেন। এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এই হিসেব অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক। এবার জেলার সংবাদ।
ঈদে বাড়ি ফেরা মানুষের একাংশের ভ্রমণের একমাত্র লক্ষ্য লঞ্চ যাত্রা। মধ্য রমজানে তেমন একটা ভিড় না থাকাতে আগেভাগেই অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য লঞ্চ যাত্রা আরামদায়ক বলে মন্তব্য করেছেন যাত্রীরা। তবে ঈদ যত কাছে আসবে টার্মিনালে ভিড় তত বাড়বে, সেই সাথে বাড়বে ঝুঁকির আশঙ্কাও। প্রতি বছর লঞ্চ দুর্ঘটনার মতো অপ্রীতিকর ঘটনা এড়ানো নিয়ে যাত্রীদের করণীয় ও তাদের মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে আমার করা বিশেষ রিপোর্টে। ক্যামেরা ছিলেন আলামিন রাব্বি। দর্শক স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। ঈদে বাড়ি ফেরা, আমি আছি ঢাকার রাজধানীর সদরঘাটের লঞ্চ স্টেশন। আপনারা জানেন ব্যস্তময় এই অঞ্চলটি কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে লঞ্চ দিয়ে তাদের বাড়ি ফিরেন ঈদের আনন্দ উপভোগ করেন। চাঁদপুর সহ নানান জেলা এবং উপজেলার মানুষগণ এই সদরঘাট থেকে তারা তাদের গন্তব্যে যান। ঈদে বাড়ি ফেরা নিয়ে এই মধ্য রমজানে তেমন ভিড় নেই, তবে রমজানের শেষের দিকে ঈদের কাছাকাছি প্রচণ্ড রকমের ভিড় লক্ষ্য করা যাবে। চলুন যাত্রীরা কি বলছেন কোরাইশ নিউজে ঈদে বাড়ি ফেরা নিয়ে, আমরা তাদের সাথে কথা বলি। খুব ভালো লাগতেছে আর কি। আপনার লঞ্চ বাইসে নিচে যে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে লঞ্চই ভালো, রিল্যাক্সে যাওয়া যায়। আমাদের যাতায়াতের সুবিধাই লঞ্চ। আমরা দক্ষিণে থাকি বঙ্গোপসাগরের কাছে, এই জন্য আমরা এই লঞ্চে আমরা যাতায়াতের জন্য আমাদের সুবিধা। এখন বাড়িতে যাচ্ছেন, ঈদের ছুটিতে কোথায় যাচ্ছেন? আপনার বাড়ি কোথায়? নিজের বাড়ি বলা। ঈদের ছুটিতে যাচ্ছেন? হ্যাঁ, এখন কেন যাচ্ছেন? রমজানের 20 রমজান তো যাওয়ার কথা। যাইতেছি এখন ঈদের ভিড়ের কারণে আগে চলে যেতে। কাম শেষ হয়ে গেছে, এখন বর্তমানে কাজ নাই, তো পয়সা থেকে কি করুন, তার জন্য বাড়িতে চলে যাচ্ছে। না, অনেকে তো স্কুল কলেজ ছুটি হয়ে গেছে, তারা অবশ্যই ফ্যামিলি সহ চলে যেতেছে। ইনশাল্লাহ মানে ঈদের যে অবস্থানটা, মানে ঈদের সময় প্রতিটি বছরে মানে রমজান ঈদে কম মানে ভিড় কম হয়ে পড়ে। যাইতেছি ঈদের ছুটিতে, সব কেনাকাটা কাছে বাড়িতে, তারপরে মার্কেট টার্কেট করবো, এই জন্য ঈদের ছুটিতে যাইতেছি। আপনার দেশের বাড়ি কোথায় আর কোথায় যাবেন? দেশের বাড়ি চাঁদপুর, হাজীগঞ্জে যাবো। চিকিৎসা উদ্দেশ্যে আর কি, চিকিৎসা শেষ, এখন যাচ্ছি আর কি। সদরঘাট আগে যেরকম ছিল তার চেয়ে ঘাটটা আপনাদের অনেক বড় করে ফেলাইছে। এরকম আগে ছিল অনেক ছোট, এখন এটা আপনার প্রায় 23টা এরকম টার্মিনাল করা হয়েছে। যে কারণে এই শ্যুটটা আমাদের কাছে এখানে অনেক এইটা অনেক চড়াও করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের কাছে এখন দুর্ঘটনা অনেক কমে গেছে আগের চেয়ে। আর এখন যত দুর্ঘটনা আসলে শুধু যাত্রীদের তাদের তাড়াহুড়ার কারণে, তারা আস্তে ধীরে সুস্থভাবে আসলে এই দুর্ঘটনা আর এখন ঘটনা না। আগের চেয়ে দুর্ঘটনা অনেকটাই কমে গেছে। অত একটা ভিড় নেই, এখন প্রত্যেকটা লঞ্চই খালি আহে। আর আগে লঞ্চ এখন বড়টি বন্ধ করে রাখছে, ছোটটি আপাতত চলাইতেছে, ঠিক আছে। আর আগের মতন এখন কোনো ভিড় নাই, গাড়িও যেমন কোনো কাজ কাম নাই আমাকে। আগে তো দিনে মনে করেন 600-700, 1000-1200 কাজ হইতো, এখন দিনে 200-300 কাজ হয়। লঞ্চে বড় ধরনের দুর্ঘটনা কমে আসছে কিনা এখন? অনেকটা কমে আসছে, এখন আগের মতো ওই ধরনের দুর্ঘটনা ঘটে না সচরাচর। আর যাওয়া ঘটে, এটা দেখেছি ঈদের একটা চাপ পড়লে যাত্রীদের তাড়াহুড়ার কারণে, কিন্তু এমনি লঞ্চ কর্তৃপক্ষ থেকে কোনো ঘাট পরিচালনা কর্তৃপক্ষ থেকে তাদের পক্ষ থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। আর তারা খুবই সতর্ক আছে, যারা জাহাজ স্টাফ আছে এবং কি যারা বিএডব্লিউটি কর্মকর্তা আছে, তারা প্রতিদিনই মাইকে অ্যানাউন্স করে যাত্রীদেরকে সতর্ক করে দেয়। আগে তো ফলটন হয়তো মনে করেন ভিড় অনেক ছিল, পদ্মা সেতু হয়ে যাওয়ার পরের থেকে অনেক সদরঘাট পড়ে গেছে। এখন আগের মতো এরকম ভিড় নেই সদরঘাট, এখন মানুষের কার লোক মানুষ বাঁচে না। এই যে সদরঘাটের লঞ্চ থেকে কোন কোন জেলা পর্যন্ত যেতে পারে? বিভিন্ন জেলায় যেতে পারে, যেমন বরিশাল, ভোলা, বরগুনা, পাথরঘাটা, বিভিন্ন এলাকায় যায়। আপনার এই যাত্রী ভাই মনে করেন অত
কোনো সুযোগ সুবিধা ঠিক আছে, আপনার লঞ্চ একটু ভালো, এই জন্য আপনার কিনার দিয়ে মানুষ অনেক সময় গাড়ি ঘোড়া যায় কম, একটু ফ্যামিলি যারা এরা বেশিরভাগই লঞ্চে যায়, যেহেতু একটু খাতা বালিশ আছে, যেহেতু বরিশাল বাড়িতে। ঈদের ছুটিতে নারী টানে পরিবার নিয়ে বাড়িতে ঈদের আনন্দ করতে এই সদরঘাটের লঞ্চ স্টেশনে ভিড় জমে। তবে কোথাও কোথাও বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এবারের ঈদ আনন্দমুখর হোক, তেমনটি সবার প্রত্যাশা। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পবিত্র রমজানের পবিত্রতা উপেক্ষা করি গাজায় আকাশে ধ্বংসের বার্তা নিয়ে উড়ছে ইসরায়েলের যুদ্ধ বিমান। প্রতিশ্রুতি ভেঙে এক রাতেই হামলাতে প্রাণ হারিয়েছেন ৩৪২ জন নিরীহ ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই শিশু ও নারী। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য স্বপ্ন। বিস্তারিত থাকছে মাসুদা ইভার ডেস্ক রিপোর্টে। গাজার উত্তরে খান ইউনিস, জাবালিয়া ও গাজা সিটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ধ্বংস হয়েছে আবাসিক ভবন, হাসপাতাল, শরণার্থী শিবির এবং শিক্ষা প্রতিষ্ঠান। ধুলোর স্তূপে পরিণত হয়েছে জনবসতিপূর্ণ এলাকাগুলো। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর এটি গাজার সবচেয়ে ভয়াবহ হামলা। ১ মাসের শান্তির পর আবারও গাজার আকাশে ধ্বংসের কালো মেঘ। হামাস বলছে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। নেতানিয়াহুর সরকার পরিকল্পিতভাবে গাজার উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থনের অভিযোগ উঠেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইসরায়েল গাজায় হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন, হামাস হুতি বিদ্রোহী ও ইরান শুধু ইসরায়েলের শত্রু নয়, বরং যুক্তরাষ্ট্রেরও শত্রু, এমনটাই মন্তব্য করেন লেভিট। এদিকে ট্রাম্প নিজেও প্রকাশ্যে বলেছেন, হামাস যদি দ্রুত জিম্মিদের মুক্তি না দেয় তাহলে তাদের উপর নরক ভেঙে পড়বে। তবে কি এখনকার এই হামলা তারই প্রতিফলন? আরব ও মুসলিম দেশগুলো ছাড়াও ইউরোপ ও আমেরিকাতেও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত দ্রুত বন্ধ না হলে একটি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। গাজায় মানবিক বিপর্যয় ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। এক মাসের যুদ্ধবিরতির পর আবারও আগ্রাসনের শিকার গাজার নিরীহ মানুষ। কবে মিলবে শান্তি? কবে থামবে এই রক্তগঙ্গা? মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। জানাবো খেলার খবর। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিকে 50-50 দেখছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ার কাবরেরা। সৌদি আরব থেকে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরে এমনটাই জানান বাংলাদেশ কোচ। একই সাথে হামজাকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের রিপোর্টে। 2021 সাফের পর আবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশ। আগামী 25শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আবার দেখা যাবে দক্ষিণ এশিয়ার 2 চিরপ্রতিদ্বন্দ্বীদের। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার
সকালে দেশে ফেরে কাবেরার শিষ্যরা। ভারতের শিলংয়ে ঠান্ডা কন্ডিশনিংয়ের সাথে মানিয়ে নিতে সৌদি আরবে ক্যাম্প করতে যায় বাংলাদেশ। সেখানে অনুশীলনে ব্যস্ত সময় পার করে। এছাড়াও সৌদি স্থানীয় দলগুলোর বিপক্ষে প্র্যাকটিস ম্যাচও খেলে লাল সবুজের দলটি। দেশে ফিরে বাংলাদেশ হেড কোচ হ্যাভিয়ার কাবেরার জানিয়েছে প্রস্তুতি বেশ ভালো হয়েছে। ভারতের বিপক্ষে জয়ের দিকেই চোখ থাকবে তার দলের। সেখানে আমাদের জন্য সঠিক ওয়েদার ও পরিবেশ ছিল। যদিও অনুশীলনে একটিতে হেরেছি, তবে আমরা খুব ভালো করেছি বলতেই হবে। আমরা পরের ফাইটের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে ভারতের বিপক্ষে দলে থাকছেন না তরুণ উদীয়মান ট্যালেন্ট ফাহমিদুল। দুই দেশের অতীত মুখোমুখির পরিসংখ্যান ঝুঁকে আছে ভারতের দিকেই। এই প্রজন্মের অনেকেই ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় দেখেনি। 1999 সালের নেপালের কাঠমান্ডুতে সাফ গেমসে বাংলাদেশ সর্বশেষ সরাসরি হারিয়েছিল ভারতকে। ফাহমিদুল মেধাবী একজন খেলোয়াড়, সে এক সপ্তাহ ধরে সাথে আছে, তবে তাকে আরও পরিপক্ক হতে হবে। আপাতত ভারতের বিপক্ষে সে থাকছে না। ভারত অনেক শক্তিশালী দল। এই ম্যাচটি আমাদের জন্য কঠিনই হবে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা 50-50 ম্যাচ প্রত্যাশা করতে পারি। 12 দিন সৌদিতে উন্নত মানের সুযোগ সুবিধার মধ্যে অনুশীলন করেছি। আমি খুবই খুশি সৌদির অনুশীলনে। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। এই ম্যাচে অন্যরকম আবহাওয়া এনে দিয়েছে ইংলিশ লিগের ফুটবলার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি। দেশের ফুটবল আমোদীরা রোমাঞ্চকর মুডে আছে হামজার আগমনে। খুশি কোচ হ্যাভিয়ার কাবেরেরা ও দলের অন্য ফুটবলাররাও। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। কলকাতার টালিগঞ্জে প্রথমবারের মতো বসেছিল চলচ্চিত্র জগতের স্টাইলিশ গ্ল্যামারাস আর্টিস্টদের আসর। এই আসরের জন্য সবার মধ্য থেকে বছরের সেরা ট্র্যাডিশনাল কুইন অ্যাওয়ার্ড লাভ করেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া আহসান তার পুরস্কার প্রাপ্তির এই খবর সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার ভেরিফাইড পেজে ভাগ করে নিয়েছেন। পোস্ট করেছেন বেশ কিছু ছবিও। এতে বিভিন্ন ভঙ্গিতে অ্যাওয়ার্ড হাতে নিয়ে পোজ দিতে দেখা গেছে তাকে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও 2 বাংলার জনপ্রিয় লাস্যময়ী সুন্দরী এই অভিনেত্রী পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমা প্রেমীদের হৃদয় ছুঁয়ে যায় এই তারকা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বহুবার মেলে ধরেছেন জয়া আহসান। সেই রূপ বৈচিত্র্য এবার অনেক বড় সম্মাননা এনে দিল এই অভিনেত্রীকে। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশিদের জন্য উমরার ভিসা বন্ধ করা হয়নি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। শেখ হাসিনা ও তার পরিবারের 31 অ্যাকাউন্ট জব্দের আদেশ। যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলের তাণ্ডব, নিহত বেড়ে 342 এবং ভারত বাংলাদেশ ম্যাচ 50-50 মন্তব্য কাবরেরা। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কোরাস নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.korashnews.com। কোরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মোহাম্মদ আবু তাহির নয়ন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।